হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা যখন ভজন মিত্তিরকে কাঠগড়ায় ডাকে এবং নাম জিজ্ঞাসা করে, এই তুই আমার নাম জানিস না? দেখুন, তুকারি একদম করবেন না, সম্মান দিয়ে কথা বলুন, আমি একজন লয়ার। আর আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে সেটার উত্তর দিন। ভজন মিত্তির, তো আপনি পেশায় কি করেন? তুই জানিস না আমি পেশায় কি করি? আমি একজন উকিল। ভদ্রভাবে কথা বলতে বলা হচ্ছে তো আপনাকে। দেখুন হুজুর, উনি আমার প্রশ্নের কোনো সঠিক উত্তর দিচ্ছে না। আপনাকে যা বলা হবে সেগুলোই উত্তর দেবেন, বাহুল্য কথা একদম বলবেন না। আচ্ছা, আপনি কি কারো কখনো উমেদারি করেছেন বা কারো হয়ে কাজ করে দিয়েছেন? না তো। আমি এরকম কোনো কাজ কেনই বা করতে যাব? তাহলে আপনি কি করে জানলেন যে সেদিন ওখানে একটা খুন সংগঠিত হতে চলেছে? আপনি কেন 15 মিনিট আগে পুলিশ পঙ্কজ খাসনবিসকে ফোন করলেন ঘড়ি ঘন্টার সময় মেপে? কি করে বুঝলেন যে সেদিন পদ্মরানী দাসের উপর অ্যাটাক হতে চলেছে? আমি মানে কি বলতে চাইছেন? এগুলো ভাষা তো আমরা কেউ বুঝি না, আপনারা বোঝেন? আচ্ছা কিরণকান্তিবাবু, আপনি কি জানেন কেন এর কারণটা কি? না, আমিও জানি না। দেখুন, আপনাকে উত্তর দিতেই হবে। বলুন কেন ফোন করেছিলেন? কারণ আমি ওখানে ছিলাম এবং আমি দেখেছি অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা অস্ত্র ছিল ধারালো। আমার মনে হয়েছিল যে ওই বাড়িতে যেহেতু পদ্ম রয়েছে, তার হয়তো ক্ষতি করার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। আপনি কি করে জানলেন যে ওই বাড়িতে পদ্মরানী দাস আছে এবং তার সেদিন বিবাহ ছিল? তার মানে আপনি সবটা জানতেন। আমি পদ্মর সঙ্গে কথা বলতে ওই বাড়িতে যাচ্ছিলাম ওর বয়ান নেব বলে। পদ্ম অবাক হয়ে যায়। আর সেই সময়ই অগ্নিজিৎ মুখার্জির এরকম কাণ্ড। আপনি সত্যি বলছেন না মিথ্যে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। হুজুর, এই ভিডিও রেকর্ডিংটা আপনারা দেখুন, যেখানে পদ্মকে জোর করে হলুদ মাখানো হচ্ছে। ওর কোনো ইচ্ছে নেই, সেটা বোঝাই যাচ্ছে। আরেকটা ভয়েস কল আমি আপনাদের শোনাতে পারি, যেখানে পদ্মর বিয়েতে আমি যেতে চেয়েছিলাম, পদ্ম নিষেধ করেছে, কিন্তু আদো আদো গলায় ও বলেছে অগ্নিজিৎ মুখার্জিকে তার চাই। সে বড়বাবুকেই শুধু একলা নেমন্তন্ন করেছে। আর এই সব কিছুর মানে কি বোঝা যায়? যে ওনাকে ইচ্ছাকৃত ডেকে নিয়ে গিয়ে এরকম একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেটা তো আর বুঝতে বাকি নেই। ঠিক বলেছেন। তাহলে এই সব কিছুর কারণটা কি? আমি এখানে মহামান্য বিচারপতির সামনে ফোনে রিংটন বাজিয়ে প্রমাণ করে দিলাম যে আসলে ভজন মিত্তিরই সেই মানুষ যে ফোন করেছিল পঙ্কজ খাসনবিসকে। এখন আপনার কাছে প্রশ্ন এটাই যে আপনি কি করে জানলেন? কেন আপনি এই কাজগুলো করলেন সেটা আমাকে বুঝতেই হবে। আপনার কাছ থেকে আমরা জবাব চাই। কারণ অগ্নিজিৎ মুখার্জির মতো একজন মানুষ কখনো কারো খুন করতে পারে না। এটা একজন সাজানো গট-আপ। এখন তো আমাকে ফাঁসানো হচ্ছে, এই সব কিছু সাজানো নাটক হুজুর। আমাকে আমার কেরিয়ার নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো আপনি প্রমাণ দিন। সেই প্রমাণ আপনার কাছে নিশ্চয়ই পাবো না। এরপরে আমি পদ্মরানী দাসকে কাঠগড়ায় ডাকতে চাই। পদ্মও কাঠগড়ায় যায়, শপথ বাক্য পাঠ করে এবং বলা হয় যে আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে আমি বড়বাবু বলে ডাকি। ছোট থেকে ওনার বাড়িতে আমি কাজ করেছি, বড় হয়েছি। উনি খুব ভালো মানুষ, আমাকে খুব সম্মান করে। কেন? তাহলে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি নাকি আপনাকে খুন করতে চেয়েছে। আর আপনি বলছেন উনি খুব ভালো মানুষ। তার মানে আপনি খারাপ মানুষ, যার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে ভজন মিত্তিরের সঙ্গে হাত মিলিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করেছেন। না গীতা LLB, আপনি এরকম করবেন না। ও একটা বাচ্চা মেয়ে যাকে আমি কন্যা সমতুল্য সম্মান করি। ওর বিরুদ্ধে এরকম কোনো অ্যালিগেশন আনবেন না আপনি। ও এই কাজগুলো করতে পারে না আমার বিরুদ্ধে। হুজুর, দেখলেন তো, যেখানে অগ্নিজিৎ মুখার্জিকে কালপ্রিট প্রমাণ করতে চাইলে পদ্মরানী দাসের গায়ে গিয়ে লাগছে, সেখানে আমার পদ্মরানী দাসকে কালপ্রিট প্রমাণ করতে গেলে অগ্নিজিৎ মুখার্জির কষ্ট হচ্ছে। তার মানে ওরা একে অপরের কাছে সম্পর্কে এতটা পরিষ্কার যে জানে পদ্মকে খুন কখনো অগ্নিজিৎ মুখার্জি যেমন করতে পারে না, তেমন পদ্মও কোনো মিথ্যে কেসে অগ্নিজিৎকে ফাঁসাবে না, এই বিশ্বাসটা ওনার রয়েছে। আমি নিশ্চয়ই ওদের সম্পর্কটা ক্লিয়ার করতে পেরেছি। আর যশ সাহেব তখন ভাবনা চিন্তায় পড়ে যায়। এদিকে মেহেক প্রার্থনা করছে যাতে তার বাবার কোনো ক্ষতি না হয়। তার জীবনে তার পাপাকে সে সব থেকে বেশি ভালোবাসে। তার পাপার সমস্ত আপদ বিপদ যেন মেহেকের আসে। মেহেক কোনো কিছু সহ্য করে নেবে, কিন্তু তার পাপার যেন কোনো ক্ষতি না হয়। তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। মেহেক ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে কৃপান বলে যে আমি কৃপান বলছি। তুমি কেন ফোন করেছো? মেহেক, তুমি জীবনে প্রথম আমাকে আই লাভ ইউ বলেছিলে, আমাকে জড়িয়ে ধরেছিলে, আমার কাছাকাছি এসেছিলে। ভুলে গেলে তুমি? পুরনো কোনো অতীতের কথা আমাকে মনে করাবে না। আমি ফোন রাখছি, এই ভুল করবে না। তুমি যদি আমাকে এই সিম থেকে ব্লক করে দাও, আমি আরেকটা নতুন সিম তুলে তোমাকে ফোন করব। তুমি যদি সেটাও ব্লক করো, তারপরে আমি আবারও তোমাকে ফোন করে যাব।
আর ফোন যদি তুমি চেঞ্জ করো নাম্বার, তাহলে তোমার বাড়ির সামনে গিয়ে আমি ধর্ণা দেবো। আমি তোমাকে খুব ভালোবাসি মেহেক। শুনলাম তোমাকে নাকি দেখতে আসছে পাত্রপক্ষ। এই বিয়ে কিন্তু হবে না। কি বললে তুমি? তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ করছি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সেটা যদি তুমি করতে, তাহলে তুমি অন্য মেয়ের হাত ধরতে পারতে না, তার শ্লীলতাহানি করতে পারতে না। তুমি আমার জন্য অপেক্ষা করতে, আমার সঙ্গেই সবটা করার চেষ্টা করতে। দেখো, এই সমস্ত কথা বলে আমাকে কোনো লাভ হবে না মেহেক। তুমি রাখবে ফোন? চিৎকার চেঁচামেচি শুনে গিনি বেরিয়ে আসে। বলে কি হয়েছে, কে ফোন করেছে, দাও দেখি ফোনটা। মেহেক আমাকে দেখো না, আমাকে ফোন করছে কৃপান, বলছে আমার বিয়ে হতে দেবে না। এই কৃপান, তুমি কি শুরু করেছো বলো তো? মেহেকের সঙ্গে প্রেম হওয়া থেকে শুরু করে তোমার সম্পর্ক ভেঙে যাওয়া অবধি আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। গিরগিটির মতো রং কেন পাল্টাচ্ছ? আর এত কিছু যে ঘটে যাচ্ছে, তোমার লজ্জা নেই? আপনি তো গিরগিটির থেকেও এক কাঠি উপরে। থাকতেন তো ওই ডোবানালা বস্তিতে। এখন মুখার্জি বাড়ির বড় বউ হয়ে ভালো ক্রিম ফেসওয়াশ মেখে নিজেকে দামি দামি গহনা শাড়ির মধ্যে আবৃত্ত করে নিজেকে খুব বড়লোক ভাবছেন, তাই না? নিজের রং কী করে পাল্টাতে হয় সেটা তো আপনি খুব ভালো করে জানেন। মুখ সামলে কথা বলো কৃপান। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। মেহেককে দেখতে কোনো ছেলে আসবে না। মেহেকের সঙ্গে যদি কারো বিয়ে হয় সেটা আমার। ওর সঙ্গে যদি কোনো শুভ দৃষ্টি কারো হয়ে থাকে আমার হবে। আর ৭ পাক যদি ঘোরার প্রয়োজন সেটা আমি ঘুরবো। মেহেকের দৃষ্টি অন্য কারো দিকে যাবে না, কক্ষনো না। আমি ওকে খুব ভালোবাসি। যে কোনো মূল্যেই আমি ওকে পেতে চাই। তাই বলছি, আমি এই বিয়ে হতে দেব না, চ্যালেঞ্জ করলাম। এ বলে ফোন কেটে দেয়। কি হবে এবার? আমি পুলিশের কাছে যাব, অভিযোগ করব। আমাকে মেহেক একটু সময় দাও। গীতা বাড়িতে ফিরে আসুক, তোমার বাবা আসুক, তারপরে তুমি এইসব কিছু নিয়ে ভাবনা চিন্তা করো। এখন ওরা কেউই নেই। এতক্ষণে তোমার বাবাকে কাঠগড়ায় তোলা হয়েছে। আমার বোন প্রশ্ন করছে, জেরা চলছে। এই অবস্থায় তুমি এমন কোনো কাজ করো না। ওরা আসলে পরামর্শ করে না হয় কিছু একটা ভাবা যাবে। আর আমি বলি কি, কৃপান তোমাকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু ওর নাম শুনলে আমার গা ঘিন ঘিন করে। আমি তো ওকে ভালোবাসি না। ওর হাত থেকে আমি সিঁথিতে সিঁদুর পরতে পারবো না। ওকে বিয়ে করবো না আমি। আমি জানি, কিন্তু কৃপান এত সহজে তোমাকে ছাড়বে না মেহেক। বুঝতে পারছো না তো? ও তোমাকে খুবই ভালোবাসে। একটা অপরাধীকে ভালোবাসতে পারে না? ও তোমাকে মন থেকে ভালোবেসেছে। ওর জীবনে যদি কোনো কিছু সঠিক হয়ে থাকে, খাঁটি, সেটাই ভালোবাসা। তাই তোমার পেছন ছাড়াতে গেলে ওকে একটাই টোটকা, গীতা এলএলবি ছাড়া কেউ পারবে না। আর তুমি চিন্তা করো না, বোন একবার বাড়িতে ফিরে আসুক, আমি ওর সঙ্গে ঠিকই কথা বলবো। তাহলে এখন কি হবে? মেহেকের কোথাও যাওয়ার দরকার নেই। ছেলের বাড়ির লোকেরা যে আশীর্বাদ করতে আসবে, কি হবে এবার? কিচ্ছু হবে না। সবকিছু আমরা ঠিক সঠিকভাবে সামলে নিতে পারবো। ওদেরকে একবার আসতে দিন আগে। ওদের সামনে যদি কোনোভাবে সিন্ডিকেট করে, তখন কি হবে? কৃপানের হাত থেকে আমরা মেহেককে বাঁচাতে পারবো তো? কেন পারবো না? এদিকে গীতা সবটা প্রমাণ করে দিল। আর কোর্টের মধ্যেই গীতা যে আসলে কতটা ট্যালেন্ট সেটা আবারও একবার প্রমাণ হয়ে গেল। গীতা জানায় যে ওই ফোন কলটা যে গণেশ উকিল, সে কনফার্ম করে দিয়েছে ভজন মিত্তিরে। তাহলে কেন সেটার থেকে মুখ ফেরানো যাবে না। ভজনকে কোর্টে সাক্ষী দেওয়ায় এমনকি ভজনের এমন কিছু কিছু কুকীর্তি এবার বেরিয়ে আসতে চলেছে। ভজন নিজে খুব আতঙ্কে রয়েছে। আর এদিকে কোর্ট শেষ করে গীতা এবং অগ্নিজিৎ মুখার্জি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। কৃপান ফোন রাখা মাত্রই সেখানে কাবিয়ে চলে যায়। বলে, তুই কাকে ফোন করেছিস? অগ্নিজিৎ মুখার্জির পরিবারের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, ওই বাড়ি থেকে দূরে থাকবি। তোর জন্য আমার ঘর ভেঙেছে, স্বস্তিক আমার থেকে দূরে চলে গেছে, আমার বিয়ে ভেঙেছে, আমার শ্বশুর বাড়িতে আমার কোনো জায়গা হয়নি। তাই বলছি, দেখ, প্রয়োজন হলে চোখ উপড়ে নেব ওই অগ্নিজিৎ মুখার্জির পরিবারের লোকজনদের। তাও মেহেককে আমার চাই। ওকে আমি খুব ভালোবাসি। কোনোভাবে ওকে আমি কারো হাতে তুলে দেব না। তুই বিশ্বাস কর, এইসব করবি না। কষে একটা চর বসাবো কিন্তু কৃপান। তোর জন্য আজকে যা কিছু আমি হারিয়েছি, আর কোনোভাবেই তুই এই জঘন্য খেলায় নামবি না, বুঝতে পেরেছিস? কৃপানের চোখ দিয়ে জল পড়ে। সে কোনোভাবে মানতে রাজি নয়। অগ্নিজিৎ মুখার্জি যখন কোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছে, তখনই মাঝ রাস্তায় কৃপান মোটরসাইকেল নিয়ে এসে গাড়ি থামায়। অগ্নিজিৎ বেরিয়ে আসে, বলে, এই কে তুমি? এরকম করে গাড়ি কেন থামিয়েছো? তখন দেখতে পারে কৃপান। বলে, আজকে 5:30টায় একটা ভালো লগ্ন আছে, তাই না? আমি কি করে জানবো? কারণ আপনার মেয়ে মেহেকের কোনো বিয়ে হবে না। ওর সঙ্গে শুধু আমারই বিয়ে হবে। আমি ওকে খুব ভালোবাসি, ওকে কারো হতে দেব না। কষে একটা চর বসায় অগ্নিজিৎ মুখার্জি। চিৎকার করে ওঠে কৃপান। তার ভাড়া করা গুন্ডারা বন্দুক তাক করে অগ্নিজিতের ওপরে। গীতা দূর থেকে সেগুলো দেখছে। রাস্তা থামিয়ে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে যে ব্যবহারটা কৃপান করছে, তাতে করে গীতা তাদের ছেড়ে দেবে না। কৃপান কোনোভাবেই যে আসলে মেহেককে পাবে না সেটা খুব ভালো করে বুঝিয়ে দেয়। তারপরেও কোনোভাবেই কৃপান জোর জবরদস্তি শুরু করেছে। অগ্নিজিৎ মুখার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করে, আশীর্বাদ চায় তার মেয়েকে সুখে রাখবে বলে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জিতে এটা কখনো হতে দেবে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপান মেহেকের বিয়ে ভাঙার হুমকি দিলে অগ্নিজিতের হাতে কষে থাপ্পড় খেলো
গীতাকে মাঝ রাস্তায় আটকে। আজকে গীতা যেভাবে কৃপানের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে মেহেকের প্রতি, সেখান থেকে গীতা কোনোভাবেই কৃপানকে যে সরাবে সেই পথগুলো খুঁজে বের করছে। গীতা তার মেহেকের জীবন কোনোভাবেই নষ্ট হতে দেবে না। কৃপানের মতো একজন জঘন্য মানুষকে নিজের জীবনে জড়িয়ে মেহেক সারা জীবন ভুগবে, সেটা হতে পারে না। তাই মেহেককে বাঁচাতে গীতা এবার কি পরিকল্পনা করবে, কিভাবে বাঁচাবে কৃপানের হাত থেকে? অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা খুব চিন্তায় পড়ে গেছে। আজকে ছেলের বাড়ির লোকেরা আসবে মেহেককে আশীর্বাদ করতে। আদৌ কি সেটা হবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।